তো আমাদের এখান থেকে থিটার মান আসতে হলো কত, আমাদের 54.46 ডিগ্রি। ঠিক আছে, তো এটা হলো আমাদের অঙ্কটা হলো কত আমাদের এটা। তো সেখানে আমাদের থিটার মান দেওয়া ছিল কত, 54.46 ডিগ্রি অ্যাঙ্গেলে কি পড়বে, উলম্বের সাথে, কিন্তু অবশ্যই বলতে হবে উলম্বের সাথে 54 ডিগ্রি কোণ করে কাকে আঘাত করবে, কাজকে সে আঘাত করবে। ঠিক আছে, তো এই পার্টটুকু আমি গতদিনে অনেক কটা কেস দেখাইছিলাম, প্রায় মানে 4-5টা দেখাইছিলাম, আরো বলছিলাম যে অনেক কেস করা যায়। তো ওই কেসটা আসলে বুঝতে হবে যে এইরকম ছবি আঁকা বুঝতে হবে যে সামনের কাজ না পিছনের কাজ নাকি উভয় কাজকেই ভিজাবে। এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু আমি গতদিন কেসগুলো দেখাইছিলাম। তো এই পর্যন্ত সবাই পারবে আমার আশা করি আর কি, যদি বুঝতে পারো অবশ্যই পারবা। আচ্ছা, তারপরে এডিশনাল পার্টটা আমাদের দেখো কি বলছে, গাড়ির সামনের এবং পিছনের কাজ অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে হেলানো আছে। ঠিক আছে, এরপর হবে হচ্ছে লাইনটা হবে গাড়ির কোন কাজকে ভিজাবে, সামনের কাজকে বা পিছনের কাজকে কত ডিগ্রিতে বা কত কোণে ভিজাবে সেটা। ঠিক আছে, মানে কোশ্চেনটা আসলে এইখানে হবে। তো আমাদের কোশ্চেনটা হলো এই ডাটা দেওয়া থাকবে, তারপর দেওয়া থাকবে আরেকটা ডাটা, সেটা হলো কত, এই যে 60 ডিগ্রি কোণ দেওয়া থাকবে, কে দেওয়া থাকবে, গাড়ির কাজ ভূমির সাথে 60 ডিগ্রি কোণে হেলানো আছে। তার মানে এই যে এই কাজটা বা এই যে এই কাজটা বা এই কাজটা ভূমির সাথে 60 ডিগ্রি কোণে হেলানো আছে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে প্রমাণ করতে হবে যে কোন কাজ ভিজবে এখন। ঠিক আছে, তো আমাদের প্রসিডিউর এই পর্যন্ত পুরাপুরি কি সেম। ঠিক আছে, এখান থেকে আমরা একটা ডিসিশনে আসতে পারি যে গাড়ির সামনের কাজটা ভিজবে, তাই না? এটা তো আমরা প্রমাণে আসতেই পারি যে গাড়ির সামনের কাজটা ভিজবে, এটা কোনো মাপ নাই। এই কোনটা দেওয়ার কারণ হলো যে পিছনের কাজটাও তো ভিজতে পারে। ঠিক আছে, পিছনের কাজটাও কি ভিজতে পারে। তো এখন ওটাই আমরা প্রমাণ করে দেখবো যে পিছনের কাজও কি ভেজে কিনা। গাড়ির তো দুটো কাজ থাকে, সামনের কাজ পিছনের কাজ। তো আমরা তো বলতেছি সামনের কাজ ভিজবে, এই কোনটা দেওয়ার মানে হলো যে পিছনের কাজটাও কি ভেজে কিনা সেটা তোমাকে প্রমাণ করে দেখতে হবে। আসো তাহলে দেখি, আমি এগুলো একটু মুছে দিলাম। আমার কোন লাগবে হলো কত, 54.46, এটা একটু লিখে রাখি। 54.46 ডিগ্রি, এটা আমি একটু লিখে রাখি। আচ্ছা, আমি এখন এডিশনাল পার্ট যেটা সেটা করব। তো সেটার জন্য যদি ছবি আঁকাই, তাহলে দেখতে আমার গাড়ি দেখতে এরকম হবে, একটু বড় করে আঁকাবো এবার, যেহেতু গাড়ির ভিতরের কোণ। এবার ওই সাইড, পিছন সাইড। ঠিক আছে, আচ্ছা, এই যে গাড়ির যে কোণ, এখানে চলো ড্রাইভার বসে, তার মানে এই সাইডটা হলো কত, সামনের দিকে। এই যে কোণটা দেওয়া আছে না, এখানে একটা গাড়ি হেলানো তল অনুভূমিকের সাথে, এটা তো ভূমি, এটা হলো ভূমি, যেহেতু মাটি আছে, ভূমির সাথে কত ডিগ্রি কোণে আছে, 60 ডিগ্রি কোণে আছে। এটা হলো চাকা, এখানে হলো কত, 60 ডিগ্রি। তো এই কোণটাও আছে কত ডিগ্রি কোণে আছে, 60 ডিগ্রি আছে। দুটো কাজই বলছে, সামনের কাজ পিছনের কাজ দুটোই কি বলছে, 60 ডিগ্রি বলছে। ঠিক আছে, এখান থেকে দেখো তো একটা সমকোণী ত্রিভুজ আঁকানো যায়। সমকোণী ত্রিভুজ হলে তাহলে এখানে হবে 90 ডিগ্রি, আর এটার মান হবে হচ্ছে কত, 30 ডিগ্রি। ঠিক আছে, অনুরূপভাবে যদি এখানে যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকাও, তাহলে এই কোণটা হবে কত আমাদের, 30 ডিগ্রি। আমাদের খালি একটা লাইন এডিশনাল পার্ট করতে হবে, আর কিছুই না। আমাদের যা হুবহু যা ছিল তাই, খালি তোমরা এই ছবিটা এখন এক্সট্রা আঁকাবা, আর হচ্ছে এই লাস্টে একটা লাইন আমি লিখে দিব, খালি এটা করবা। ঠিক আছে, তাহলে এটাকে বলা যায় সামনের কাছের উলম্ব কোণ, সামনের কাছের কি উলম্ব কোণ, আর এটা হলো কত, পিছনের কাছের কি উলম্ব কোণ। ঠিক আছে, আর আমাদের যে বৃষ্টি পড়া ছবিটা ছিল সেটা দেখতে কিরকম ছিল, এরকম না? এইদিকে গেছে 7, আর এইদিকে মনে হয় আমাদের ছিল কত, 5, আর এটা হচ্ছে এইদিকে গেছে লব্ধি, তাই না? লব্ধির কোণটা হলো কত, এই যে 54.46। ঠিক আছে, তো এটা তো আমাদের মাপ নাই যে সামন দিক থেকে হয়তো বা তোমার হচ্ছে এই দিক বরাবর বা এই দিক বরাবর যে কোনো এক দিক দিয়ে তোমার সামনের কাজকে সে কি করবে, আঘাত করবে মানে করবেই। ঠিক আছে, সামনের কাজ কোনোভাবে মার্সি নাই, যেটা কি মনে করো যে ভিজানো সম্ভব, মানে আটকানো সম্ভব, একদিক দিয়ে সম্ভব হবে, সেক্ষেত্রে সামনের কাজটাকে আমাদের এইভাবে আঁকাতে হবে। এটা গাড়ি, এই যে এটা হলো সামনের কাজ, এটা হলো গাড়ি, মানে সামনের কাজটা ভিজানোর জন্য বৃষ্টি এদিকে পড়বে। আমরা সামনের কাজটা ভিতরের দিকে যদি ঢুকে দেই, এখানে যদি ড্রাইভার দেই, ঠিক আছে, সামনের কাজ ভিতর দিকে ঢুকে দিছি কিন্তু আমি। ঠিক আছে, সামনের কাজটা কি ভিতরের দিকে ঢুকে দিছি, তাহলে বৃষ্টি এদিকে এসে পড়বে, তখন সামনের কাজটা ভিজবে না। এছাড়া সামনের কাজ ভিজানো কোনোভাবে আটকানো সম্ভব নয়। এখন কোশ্চেনটা হলে খালি আমাদের পিছনের কাজটা নিয়ে লাগবে। আচ্ছা, দেখো বৃষ্টি এখন পড়তেছে তোমার হলো কত, একটা কোণে পড়তেছে, তাই না? তো বৃষ্টিটা তোমার তো কোণে এইভাবে পড়তেছে পারে, এইভাবে পড়তেছে হয়তো বা। তো ছবি থেকে বোঝা যাচ্ছে যে এটা হলো বৃষ্টিটা এইভাবে যাচ্ছে, তাই না? এইভাবে যাচ্ছে।
এভাবে গেলে বৃষ্টিটা কিন্তু এই রেখার উপর দিয়ে চলে যাবে এইভাবে। তার মানে কি পিছনের গাছ ভিজবে? পিছনের গাছ কিন্তু ভিজতিছে না। এবার যদি দেখো, এবার যদি মনে করো যে বৃষ্টিটা একটু খারাপ ভাবে পড়া শুরু করে, এভাবে যদি একটু বাঁকা, কিন্তু খারাপ হবে, কিন্তু বাঁকা কিন্তু কি একটু খারাপ হবে যদি এভাবে পড়ে, তখন কিন্তু দেখো সামনের গাছ তো ভিজবেই, সাথে কিন্তু পিছনের গাছটাও ভিজতেছে এবার। ঠিক আছে? আচ্ছা, তাহলে হলো আমাদের কথা হলো যে কি, যদি 60 ডিগ্রি বা এরকম কোণ দেওয়া থাকে, তাহলে আমাকে প্রমাণ করতে হবে কত সামনের গাছ বা পিছনের গাছ কোনটা ভিজবে। এখানে দুইটাও ভিজতে পারে বা একটাও ভিজতে পারে। ঠিক আছে? তো সামনের গাছ আমি প্রমাণ করে দেখলাম যে আগের নিয়মে যে সামনের গাছ ভিজবেই। ঠিক আছে? এখন হলো কথা হলো পিছনের গাছটা ভিজবে কিনা, তো সেটার জন্য আমাদের কত কোণের মাপ দেখতে হবে। ঠিক আছে? তাহলে দেখো এই কোণের মান তুমি জানো হলো কত, 54.56। ঠিক আছে? 46। তাহলে এই কোণের মান হলো তোমার হলো কত। আচ্ছা, তাহলে এখানে যদি আঁকাও তুমি, যদি এই বরাবর লম্ব, এই বরাবর এটা গেল, এই দিক বরাবর যাবে হলো কত 54, তাহলে এই কোণটা কত 54, তাই না? আচ্ছা, আর এখানে এই কোণটা কত ছিল 30, তাহলে 30-এর চেয়ে ওটা বড় না, তাহলে বৃষ্টি কোন দিকে যাবে, উপর দিয়ে চলে যাবে। ঠিক আছে? বৃষ্টি কি হবে, উপর দিয়ে চলে যাবে। আর যদি এই কোণের মানটা যদি কম হতো, হয়তো বা যদি 25 হইতো, ধরো 25, তখন তাহলে কি হতো, এটা খাড়া তখন নিচের দিকে পড়া শুরু করতো। ঠিক আছে? এই যে যদি মনে করো তো 25, তাহলে কি হতো, খাড়া তখন এই যে এই ঢালের উপর পড়তো। ঠিক আছে? তাহলে আমি আগে একটা কথাটা লিখে দেই, তোমরা ওই কথাটা যদি লিখে বুঝতে পারো, তাহলে আসলে এই অঙ্কটা করতে পারবো খুব সহজেই। আচ্ছা, একটা কথা খালি আমি লিখে দিব, সেই কথাটা যদি বুঝতে পারো তাহলে খুব সহজেই এই বোঝা যাবে। তো সেই কথাটা হলো কি, যদি গাড়ির পিছনের কাচের উলম্ব কোণ, উলম্ব কোণ, ঠিক আছে, লেস দেন বৃষ্টির উলম্ব, গাড়ির পিছনের কাচের উলম্ব কোণ লেস দেন বৃষ্টির উলম্ব কোণ। ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো তো কি হলো, এই উলম্ব কোণ আমি কিন্তু আগে বলছিলাম উপরেরটা উলম্ব কোণ, তাহলে উলম্ব কোণ হলো কত 30 ডিগ্রি। আর আমাদের হচ্ছে হলো যে বৃষ্টি যেটা পড়তেছিল, বৃষ্টি আসলে পড়তেছিল এইভাবে, সে কোণের মান ছিল 54। ঠিক আছে? এই যে 54 লিখে রাখছিলাম। তো কোনটার মান বেশি, এখানে দেখো গাড়ির পিছনের কাচের উলম্ব কোণ, উলম্ব কোণ হলো কত 30 ডিগ্রি, এবং বৃষ্টির উলম্ব কোণ হলো কত 45 ডিগ্রি। তাহলে হলো তোমার হচ্ছে কত, কোন কার বেশি, বৃষ্টির উলম্ব কোণ ভিজবে না, পিছনের কাজ, পিছনের কাজ ভিজবে না। ঠিক আছে? কেন তাহলে ভিজবে না কেন, কারণ এটা তো উপর দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে? যদি এটা খারাপ ভাবে হতো, হয়তো যদি 25 ডিগ্রি হতো, মানে কি তাহলে কম, তাহলে আমরা এরপরে কন্ডিশনটা লিখতে পারি যে, তাহলে ভিজবে কখন, ভিজবে কখন, আমি লাল কালি দিয়ে একটু লিখে দেই, যদি এই চিহ্নটা এইরকম হয়, তার মানে হচ্ছে কত, গাড়ির কোনটা বেশি বড়, এই কোনটা বেশি বড়, আর এই কোনটা যদি 25 হয়, সাপোজ এই কোনটা যদি তোমার 25 হয়, যেটা আমি ছবি আঁকাই দিলাম, তখন হলো কত ভিতর দিয়ে পড়বে। ঠিক আছে? তখন খাড়া দেখো এইটা এখানে ভিজে যাচ্ছে, ছবি দেখে বোঝা যাচ্ছে যে তোমার হচ্ছে কত, এটাকে ভিজে দিবে। ঠিক আছে? তাহলে গাড়ির পিছনের কাছের উলম্ব কোণ যদি ছোট হয় এবং বৃষ্টির উলম্ব কোণ যদি বড় হয়, তাহলে পিছনের কাছ ভিজবে না। আর যদি কন্ডিশনটা উল্টা হয়ে যায়, যে উলম্ব কোণটা যদি বড় হয় এবং বৃষ্টির কোণটা যদি ছোট হয়, তাহলে ভিজবে, তখন আবার নাটা হবে না শুরু। ঠিক আছে? একই কোশ্চেন, খালি চেঞ্জ হয়ে যাবে একটু। তো এই হলো আমাদের মোটামুটি বৃষ্টির অঙ্ক। ঠিক আছে? তো অপোজিট দিক থেকে হয়তোবা এই কোশ্চেনটাও এরকম আসতে পারে, কোনোভাবে হয়তোবা, কোনোভাবে তোমার কন্ডিশনটা চেঞ্জ হয়ে গেছে, খালি মনে করো যে সূত্রতে আমরা এখান থেকে পূর্ব থেকে পশ্চিম ছিল, এখান থেকে দেওয়া হলো কত পশ্চিম থেকে পূর্ব, আর এখান থেকে তুমি হচ্ছে চেঞ্জ করে দেবা, খালি দিকগুলো চেঞ্জ করবা, পূর্ব ছিল আর এখান থেকে হলো কত পশ্চিম, আর যা ছিল তাই। ঠিক আছে? তাহলে আমার অঙ্কটা আগের বার ছিল কত, এইদিকে গেছে আর এইদিকে ছিল না, লব্ধি করার পর 7 ছিল, এখানে হলো 5, তারপর এইদিকে ছিল। ঠিক আছে? এবার সেটা কি হয়ে যাবে, খালি চেঞ্জ হয়ে যাবে, কোন দিকে হবে, সবই চেঞ্জ, দিক চেঞ্জ করে দিছি, যে আমি উল্টা করে দিছি, তখন আবার এইদিকে পড়বে। ঠিক আছে?
গাড়িতে তো আমার যাচ্ছিল কোন দিকে, গাড়ি তো তখন এইদিকে যাবে, আগে ছিল ওই দিকে গাড়ি যাচ্ছিল, এবার গাড়ি যাবে কত এইদিকে, গাড়ি তখন কত এইদিকে যাবে, ঠিক আছে। তাহলে কোন কাজ ভিজবে, পিছনের কাজ ভিজবে, তো পিছনের কাজ এই কোশ্চেনের জন্য তখন হবে কত অ্যান্সার, পিছনের কাজ ভিজবে, পিছনের কাজ ভিজবে, ঠিক আছে। এখন কথা হলো সামনের কাজ ভিজবে, ঠিক আছে, সামনের কাজ তখন বের করতে হবে, ঠিক আছে। কোশ্চেনটা কিন্তু চেঞ্জ হলো, খালি একটু জাস্ট ডিরেকশনটা চেঞ্জ করে দেওয়ার কারণে আগের অঙ্কে ছিল আমাদের কত পিছনের কাজ ভিজবে, মাস্ট ভিজবে, ঠিক আছে। তো এখন বের করতে আগের অঙ্কের জন্য আমাদের কি ছিল, সামনের কাজ ভিজবে, কোনোভাবে সেটা আটকানো সম্ভব ছিল না, কিন্তু এবার কি হলো, পিছন অঙ্কটার ডিরেকশনটা আমি খালি চেঞ্জ করে দিছি, তার কারণে এবার ছবিটাও চেঞ্জ হয়ে গেল, হওয়ার কারণে আমাদের হলো কত অ্যান্সারটা হলো কত, এবার পিছনের কাজ ভিজবে, পিছনের কাজ কি ভিজবে, ঠিক আছে। কত কোণে ভিজবে, ওই আগের মতোই 54 ডিগ্রি কোণে কি করে পিছনের কাজকে ভিজবে, সামনের কাজকে কি ভিজাবে, এটা এখন কোশ্চেন, সামনের কাজকে কি ভিজাবে কি না। তো সেটার জন্য আমরা কি করবো, আবার এটা মনে করো 60 ডিগ্রি, আর এটা হলো তোমাদের হলো কত 30 ডিগ্রি। আচ্ছা, তো পিছনের কাজকে ভিজবে, এটা মাস্ট ভিজবেই। তো পিছনের কাজকে না ভিজানোর একটা উপায়, সেটা কি, এই যে এরকম করে পিছনের কাজটাকে করে দেওয়া, ঠিক আছে। তাহলে বৃষ্টি এসে হয়তো বা তোমার এইভাবে এইভাবে পড়বে, তখন তো সে পিছনের কাজটা ভিজবে না, ঠিক আছে। তো এটা তো কখনো গাড়িতে তো কখনো এইভাবে থাকে না, এইভাবে কখনো গাড়ি থাকে, গাড়ি তো কখনো এইভাবে থাকে না, সেজন্য এটা কত অবাস্তব। আচ্ছা, তাহলে এখানে দেখো উলম্ব কোণ, তাহলে আমরা এটা বলতে পারি না গাড়ির সামনের কাছের উলম্ব কোণ চেঞ্জ হয়ে যাবে, শুধু একটু ডিরেকশন হওয়ার কারণে, একই কথা একই জিনিস, খালি এবার সামনের লিখবা, আগের বার ছিল কত পিছনের, সামনের কাছের উলম্ব কোণ যদি ছোট হয় এবং বৃষ্টির উলম্ব কোণ যদি হয়, তাহলে সামনের কাজ ভিজবে না, সামনের কাজ কি ভিজবে না, ঠিক আছে। তাহলে ভিজবে কখন, এখন যদি বলা হয় ভিজবে কখন, ভিজার জন্য কি করতে হবে, এই যে চিহ্ন আবার এইদিকে দিবা, আর এটা তখন নাকটা বাদ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমার ভিজবে, একই জিনিস, একবার হলো সামনের জন্য দেখালাম, একবার হলো কত পিছনের জন্য দেখালাম, ঠিক আছে। এই কোশ্চেন গুলো হচ্ছে সবচেয়ে আসে তোমার হচ্ছে অ্যাডমিশন গুলাতে, যে সামনের কাজ ভিজবে না পিছনের কাজ ভিজবে, ঠিক আছে। সাথে তোমার এগুলো এমসিকিউ গুলাতেও তোমার আসে। আর এই যে 60 ডিগ্রি এবং যে কোণগুলো দেখালাম না, এটা একটা বোর্ডে আসা কোশ্চেন, ঠিক আছে। বোর্ডে একটা আসা কোশ্চেন সৃজনশীল আসছিল, তো সেখানে খালি জাস্ট আমাকে এই কোনটা এডিশনাল পার্ট দিয়ে বলছে যে সামনের কাজ ভিজবে না পিছনের কাজ ভিজবে। যদি আমাকে কোন দেওয়া থাকে, এরকম কোন দেওয়া থাকে, তাহলে তোমরা অবশ্যই ধরে নিবা যে উভয় কাজই ভিজতে পারে, ঠিক আছে। এই জন্য তোমাকে অঙ্কটা করে এভাবে প্রমাণ করে বলতে হবে, ঠিক আছে। আমার যাবতীয় প্রথম থেকে লাস্ট পর্যন্ত শেষ, খালি লাস্টে খালি তুমি এই ছবিটা আঁকাবা, আর এই লাইনটার যে কোনো একটা হয়, উপরেরটা নয়তো চলো না দিয়ে একটা, যে কোনো একটা তো বসবে, সেটা বোঝা যাবে, ঠিক আছে, বলে তোমাকে ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে। তো এই হলো আমাদের আজকের অঙ্ক, এখান পর্যন্ত 20টি। তো আমার কাছে আর একটা অঙ্ক আছে, যেটা হলো তোমাদের রাজশাহী বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে 2019-এ আসছে, ওটা 20টির অঙ্কই আসছিল, তো ওই অঙ্কটা করে আমাদের 20টির অঙ্কগুলো শেষ, তারপর আমরা নতুন টপিকে চলে যাব। আমি একটু অঙ্কটা বের করি, আমি আচ্ছা অঙ্কটা আসো একটু দেখি কি বলছে। আমাদের রাজশাহী বোর্ড 2019-এ আসছে, এবার কত সাল চলে, 2020 সাল চলে, ঠিক আছে। তার মানে কি রিসেন্ট সালে আসা কোশ্চেন, একদম রিসেন্ট, গত বছরের কোশ্চেন, এই বছর তো পরীক্ষা হয়নি। আচ্ছা, তাহলে কোশ্চেনটা কি বলছে, আচ্ছা একটা গাড়ি তোমার ছিল কত এইভাবে হেলানো তল বেয়ে যাচ্ছে, আগে ছিল কত, এবার স্ট্রেট লাইন ছিল না, আগে সরলরেখা বরাবর ছিল, এবার কোন বরাবর গেছে, স্ট্রেট লাইন বরাবর গেছে। একটা গাড়ি, এরকম একটা গাড়ি দিলাম, ঠিক আছে, এরকম একটা গাড়ি এই বরাবর যাচ্ছে, তোমার দেওয়া ছিল 72 কিলোমিটার/আওয়ার। তো এটাকে যদি মিটার পার সেকেন্ডে করো, তাহলে আসলে কত 20 মিটার/সেকেন্ড। তো আমি এটা মিশে দিব একটু পরে, 72 কিলোমিটারটা মিশে দিয়ে তাহলে 20 মিটার দিয়ে লিখবো আমরা, ঠিক আছে। আচ্ছা, তাহলে বৃষ্টি উপর থেকে পড়বে, এটা তো আমরা জানি, বৃষ্টি সবসময় কোন দিকে পড়বে, উপর থেকে পড়বে। তো বৃষ্টি পড়ার বেগ দেওয়া আছে হলো কত 6 মিটার/সেকেন্ড, কত দেওয়া আছে 6 মিটার/সেকেন্ড, ঠিক আছে। তো এখন আমাকে কোশ্চেন বলছিল যে কি, তোমার ছিল কত কোণে বাসের উপর এসে বৃষ্টিটা আঘাত করবে, কত কোণে, এই যে ওই একই কথা, আমি ছাতা ধরবো কত কোণে, বা বৃষ্টি কত কোণে গাড়িকে আঘাত করবে। এখানে আসলে সামনের কাজ পিছনের কাজ ভিজানোর মতো কোশ্চেনটা হচ্ছে না, তার কারণটা হলো যে অ্যাঙ্গেল দেওয়া আছে এই জন্য, ঠিক আছে। আচ্ছা,
তাহলে আমাকে খালি বের করতে হবে যে কত কোণে গাড়িকে ভিজাবে, এটা বের করলে হবে, মানে কত থিটার মানটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি যদি এইভাবে কোশ্চেনটা দেওয়া আছে, আমি যদি ফাইনাল তার ছবি আঁকাই তাহলে দেখতে কি রকম হবে? বৃষ্টি খাড়া নিচের দিকে পড়তেছে, তাই না? বৃষ্টি হলো কত? খাড়া নিচের দিকে পড়তেছে, তো সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? ইউ ইজ ইকুয়ালস টু 6 মিটার পার সেকেন্ড। আগে আমাদের কোন বরাবর ছিল? এই বরাবর ছিল না সরলরেখা, কিন্তু এবার সরলরেখা হচ্ছে না, কোন বরাবর হবে? যেহেতু অ্যাঙ্গেল করে দিছে সেহেতু আমাদের অ্যাঙ্গেল বরাবর আসবে, ঠিক আছে। এই বরাবর, এই বরাবর কে গেছে? গাড়ি। এই যে দেখো খাড়া উপর দিকে চলে গেছে গাড়ি, কত মিটার বেগে? 20 মিটার পার সেকেন্ড। এবার তাহলে এইদিকে আসবে কত? তাহলে বাতাস, বাতাস আসবে কত? ওই 20 মিটার পার সেকেন্ড বেগে আসবে, ঠিক আছে। তাহলে লব্ধি কোনটা হবে এখন? তোমরা বলো লব্ধি কত? এই যে এটা হবে, ঠিক আছে। এটা হলো কত? লব্ধি। আর এটা হলো কত? থিটা, ঠিক আছে। এখানে কিন্তু সমকোণী ত্রিভুজ হবে না, ঠিক আছে। তুমি যখন এইটা তুলে এখানে নিয়ে আসবে তখন দেখতে কিন্তু এরকম আসবে, ঠিক আছে। এই যে এরকম, এরকম হবে, ঠিক আছে। এই বাহুটা কিন্তু বাঁকা, আগে কিরকম ছিল? এরকম ছিল না? তো এটা কিন্তু একদম সোজা লাইন ছিল, তাহলে এটা এই পাশে তুলে নিয়ে আসলে সোজাই হয়, একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়। কিন্তু এবার সমকোণী হবে না, তার মানে তোমরা চলো লম্বভাগ ভূমি এটা করো না, এটা করা যাবে না, ঠিক আছে। এই জন্য আমি সবসময় সাজেস্ট করি যে ট্যান থিটার ইকুয়েশন দিয়ে করো, তার মানে যে শেপই থাকুক না কেন কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তারপর বিভিন্ন শেপের জন্য আমি বলে দিই যে ট্যান থিটার ইকুয়েশন না নিয়ে এভাবে এভাবে করলেও হয়, তবে শেপ জন হলো কত? ট্যান থিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে ট্যান থিটার ইকুয়েশন আমরা যদি ফালাই তাহলে আমাদের অ্যান্সার কত আসে তোমরা একটু বলে ফেলাও। tan থিটা ইজ ইকুয়ালস টু আমরা জানি sin বাই cos, sin বাই হলো কত? cos, ঠিক আছে। তাই sin আলফা আর cos আলফা না? তাহলে আলফার মান জানো? আলফা মানে কোনটা? দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই যে এটা হলো কত? আলফা। তো আলফার মান আমরা জানি, আলফার মানও কিন্তু জানি, ঠিক আছে। বৃষ্টি এই দিক দিয়ে পড়তেছে, তাই না? এইভাবে যাচ্ছে, তাহলে এইটা হলো কত? 90 ডিগ্রি, এটা হলো কত? 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হলো কত আমাদের? 60 ডিগ্রি। তাহলে আলফার মান হলো কত? 60 ডিগ্রি, ঠিক আছে। বুঝতে পারছো? আলফার মান হলো কত? 60 ডিগ্রি। আগে কিন্তু 90 ছিল, কিন্তু এবার যে অ্যাঙ্গেল দেওয়া আছে খালি এটাই পার্থক্য। এবার কি দেওয়া আছে? অ্যাঙ্গেলটা দেওয়ার কারণে আমাদের আগে ছিল আলফার মান 90 ডিগ্রি, এবার আলফার মান খালি 60 ডিগ্রি হয়ে গেছে, ঠিক আছে। এটাই পার্থক্য, আর কোনো পার্থক্যই নাই। আচ্ছা, তাহলে tan থিটা সমান কি লেখা আছে? লম্ব, তাহলে লম্ব হলো কত? 20, আর ভূমি হলো কত? তোমার হলো 6, 6 প্লাস 20। তাহলে আমাকে বের করে বলো যে থিটার মানটা কত আসছে, থিটার মানটা কত আসে একটু বলো। কি থিটা মান এখন আসেনি কারো? — 37, হ্যাঁ 47, ঠিক আছে। একটু দাঁড়াও, যে কারেন্ট যাচ্ছে যা ডিস্টার্ব করতেছে, তোমার কি বোর্ড দেখতে পারতেছো ঠিক মতো? অন্ধকার হয়নি? আচ্ছা আচ্ছা, তাহলে হলো আমাদের এখানে হলো কত? থিটার মান আমরা কত পাইছি? আমি এগুলো একটু মুছি, আর না হলে ঘিচিমিচি হয়ে যাবে বেশি। এগুলো মুছে দেখি, এই থিটাটাও মুছি এখন। তাহলে থিটার মান কত আসছে? এইটা হলো কত? 47 পয়েন্ট হলো কত? 27 ডিগ্রি, ঠিক আছে। অ্যান্সার ঠিক আছে। তাহলে এখন যদি এটাকে পিছন দিকে বর্ধিত করো, ঠিক আছে, তাহলে এরকম হবে না দেখতে? তাহলে এই কোণটা হবে না উলম্বের সাথে? গাড়ি তো আমার ওইদিকে যাচ্ছে, গাড়ি তো আমার ওইদিকে যাচ্ছে, তাই না? আমাকে বলছিল গাড়ি কতটাই পড়বে, তার মানে লব্ধি তাহলে এই দিক দিয়ে পড়তেছে না? তো বিপরীত কোণ, এই পাশে যা কোণ ওই পাশে তাই কোণ, ঠিক আছে। তার মানে এটা হলো কত? 47.27। তাহলে আমরা এইভাবে বলতে পারবো না উলম্বের সাথে 47.27 কোণে গাড়ির উপর বৃষ্টিটা পড়তেছে, ঠিক আছে। এটা হলো ব্যাখ্যা এখানকার। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে দেই, তাহলে আনুভূমিকের সাথে বলা যায় না? আনুভূমিকের সাথে হয়তো বা ঝুলে করতে যে অনেকে 90 থেকে বিয়োগ করে, ঠিক আছে। আমাদের আগের অঙ্কগুলোতে দেখো এরকম ছিল, এই কোণটা থিটা ছিল, তো আমি যদি বলি এটা বের করো কত হবে, তখন সবাই বের করে 90 মাইনাস হলো কত? থিটা করে, যা আসে তাই। কিন্তু এবার দেখো আমার কিন্তু পুরো কোণ আলফা, আলফার মান হলো কিন্তু 60 ডিগ্রি ছিল, ঠিক আছে। তাহলে 90 থেকে বিয়োগ করলে হবে না, কিন্তু এবার এবার কত থেকে বিয়োগ করতে হবে? 60 থেকে, 60 থেকে বিয়োগ করলে এই কোণের মান আসে হলো তোমার 22 দশমিক সামথিং আসে, ঠিক আছে। তাহলে এই কোণটা এই পাশে নিয়ে গেলে তোমার হচ্ছে হলো কত? বিপরীত কোণ। আচ্ছা, তাহলে আমাদের বলা যাবে না
যে অনুভূমিকের সাথে 22.something ডিগ্রি কোণ করে গাড়ি বৃষ্টি পড়বে, দুই ভাবে বলা যাবে, একটা অনুভূমিকের সাথে বলা যাবে, একটা কিসের সাথে, উলম্বের সাথেও বলা যাবে। তো আমি সবসময় সাজেস্ট করি যেহেতু বৃষ্টি উপর থেকে পড়তিছে এজন্য উলম্বের সাথে বলা। তো বিভিন্ন টেস্ট পেপারে, যেহেতু এটা বোর্ডের কোশ্চেন আসছে, বিভিন্ন টেস্ট পেপারে দেওয়া, ওইখানে তোমার অনুভূমিকের সাথে কোনটা দেওয়া আছে, কারণ গাড়ি যাচ্ছে তো সেই হিসাবে গাড়ির চালককে সাপেক্ষে ওরা বের করছে। তো সমস্যা নেই, যেটা বের করে করো। তবে আমি সাজেস্ট করি সবসময় বৃষ্টি যেহেতু উপর থেকে পড়ে, উপরে উলম্ব, কারণ আমরা ছাতা কিন্তু বের করলাম তখন কিন্তু উলম্বের সাথে ধরেই করলাম, ঠিক আছে। এই গাড়ির সামনের কাজ ভিজবে পিছনের কাজ ভিজবে তখনও কিন্তু উলম্ব কোণ নিয়ে কাজ করছি আমরা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো তোমরা আরেকটা কাজ করো, এখান থেকে লব্ধির মানটা বের করো তো, ডাব্লিউর মানটা বের করে কত আসে বের করো, ঠিক আছে। কত কোণে বের করছো, এবার লব্ধির মানটা বের করো। তাহলে লব্ধি বের করার সূত্র কি, লব্ধি বের করতে গেলে ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু 20 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 20 × 6 কত আলফার মান হলো এখান থেকে কত 60। তাহলে এখান থেকে করলে আমাদের কি বের হবে, যে লব্ধি তার মানটা বের হবে, তার মানে এত বেগে বৃষ্টিকে আঘাত করবে, মানে গাড়িকে আঘাত করবে আর কি। আচ্ছা আচ্ছা, আর লব্ধির মানটা বলো কত কত আসে। মান বলো, দশমিকে মান বলো। হ্যাঁ, দশমিক দিয়ে কত আসে, হ্যাঁ ঠিক আছে। তাহলে 23 দশমিক, তাহলে আমি একটু লব্ধির মানটা উপরে লিখে রাখি, 23.53 মিটার পার সেকেন্ড। আমাদের হচ্ছিল গাড়ির বেগকে ভি দ্বারা প্রকাশ করছিলাম, ভি ছিল কত 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা এবার আসো একটু, আমাদের এবার কার এটা ছিল, যেটা করলে সেটা ছিল গ নাম্বার কোশ্চেন। এবার করব ঘ নাম্বার কোশ্চেন। ঘ নাম্বার কোশ্চেনে কি আসছিল, তো ঘ নাম্বার কোশ্চেনটা আসলে এটা আমাদের সাথে কখনো ঘটে না, বাস্তবে কখনো ঘটে না, একটা অবাস্তব ঘটনা দিছে, ঠিক আছে। কিরকম অবাস্তব ঘটনা সেটা আগে আমরা একটু বর্ণনা করি। দেখো, আমরা এইদিকে যাচ্ছিলাম, বৃষ্টি এইদিকে পড়বে, ঠিক আছে। তার লব্ধি বেগ, তাহলে আমরা এইদিকে গেলাম, তাহলে বাতাস এইদিকে আসবে, তার লব্ধি বেগ এইদিকে হবে, তাই না। আচ্ছা, লব্ধি বেগ সবসময় কত, একটা বাঁকা করে পড়ে, ঠিক আছে। আর আমি বলছিলাম বৃষ্টি সবসময় কত খাড়া ভাবে উপর থেকে নিচের দিকে পড়বে, ঠিক আছে, খাড়া উপর থেকে নিচের দিকে পড়বে, বাতাস তাকে কি করবে, ধাক্কা দিয়ে সেটা কি করবে, বাঁকা করবে, ঠিক আছে। এবার কোশ্চেনে বলছে বৃষ্টিটাই হলো কত লম্ব ভাবে পড়বে, ঠিক আছে। আমি যাব এইদিকে আর বাতাস যাবে তার মানে এইদিকে, তাহলে আমারটাকে বাদ দিয়ে দিই, ঠিক আছে। আমি তাহলে কি করবো, বাদ, এটা বাদ। তো এটা হলো কত লব্ধি। তো কোশ্চেনে বলছে যে ঝড় হচ্ছে, বাতাস হচ্ছে, যাই হোক বৃষ্টি খাড়া আমার মাথার উপর এসে পড়তেছে, খাড়া কার উপর পড়তেছে, মাথার উপর পড়তেছে। তাহলে এখন তোমরা দেখো, বাতাস যখন এদিক দিয়ে আসবে, বৃষ্টি তাহলে এদিকে পড়া লাগবে, ঠিক আছে। বৃষ্টি কত তাহলে এইদিকে, তাহলে একটা এইদিকে একটা এইদিকে, দুটোর মিলিত ফল সেটা লম্ব ভাবে পড়বে, ঠিক আছে। তাহলে আরেকবার বলি আমি, বৃষ্টিটা এবার কত আমার মাথার উপর এসে পড়তেছে, লম্ব ভাবে পড়তেছে, তার মানে বৃষ্টি আমার মাথার উপর যখন লম্ব ভাবে পড়তেছে তার মানে হলো বৃষ্টি খাড়াখাড়ি ভাবে আমার মাথার উপর এসে পড়ছে, ঠিক আছে। আর বাতাস তো, তাহলে আমি যদি এইদিকে যাই তাহলে বাতাস তার অপোজিট দিকে, তাহলে বৃষ্টিকে অবশ্যই একটা অ্যাঙ্গেলে এসে পড়তে হবে, আর বাতাস এই দিক দিয়ে যে একটা এইদিকে একটা এইদিকে, দুটো মিলিত হয়ে কত লব্ধি আকারে নিচের দিকে পড়বে, ঠিক আছে। তো আসলে বৃষ্টি কখনোই বাঁকা হয়ে পড়ে না, বৃষ্টি মেঘ থেকে অভিকর্ষ যে জি অভিকর্ষ বলের প্রভাবে খাড়া নিচের দিকে পড়ে, অভিকর্ষ বল কি কখনো বাঁকা হয়ে থাকে, বাঁকা হয়ে থাকে না। কিন্তু আসলে কোশ্চেনটা আমাদের এইভাবে দিছে, আমি এই জন্য বললাম এটা আসলে কখনো সম্ভব না, বাস্তবে সম্ভব না, কিন্তু যেহেতু কোশ্চেন দিছে আমার কিছু করার নাই। তাহলে বৃষ্টিটা হবে কত আমাদের এইদিকে যাবে, ঠিক আছে, এইদিকে হলো কত বৃষ্টি। তাহলে এই কোণটা হলো কত থিটা, যেহেতু বলছে লব্ধি, বাতাসের সাথে থিটা কোণ হচ্ছিল কত ডিগ্রি করছে, 90 ডিগ্রি। আর এই পুরো কোণটা হলো কত আলফা, আলফার মানও আমরা জানি না, বৃষ্টি তাহলে নতুন বেগ সেটাও জানি না, ঠিক আছে। আর লব্ধি হলো কত, ডাব্লুর মান তো তুমি আগে বের করছে, যে উপরে বের করছে, আর বাতাসের তো বেগ দেওয়াই আছে এখানে, ঠিক আছে। তাহলে আমাদের গ নাম্বার কোশ্চেনে আমরা করে ফেলছি অ্যান্সার। ঘ নাম্বার কোশ্চেনের জন্য আমাকে বের করতে হবে বৃষ্টির বেগ কত, বৃষ্টি কত কোণে পড়তেছে সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। আর লব্ধির কিন্তু দেওয়াই আছে, ঠিক আছে। আচ্ছা আসো এবার আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে সেটার সাথে একটু মিলাই দেখি।
গাড়ি যাচ্ছে এই দিক বরাবর, এখানে হলো গাড়ি, এটা হলো কত গাড়ি। বৃষ্টি পড়ছে কত গাড়ি চালকের মাথার উপর, তার মানে গাড়ি চালক কোন জায়গায় আছে, এইখানে আছে। তাহলে গাড়ি চালকের মাথার উপর কে পড়বে, বৃষ্টি। বৃষ্টি মানে কত, লব্ধি বেগ ডাব্লু। গাড়ি আসলে ওই দিকে যাচ্ছে, কিন্তু আমি নিব কোন বেগ, এই দিকে নিব, বাতাস কত, 20 মিটার/সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, তাহলে অবশ্যই অবশ্যই দেখো বাতাস এদিক দিয়ে আসতেছে, তাই না, বাতাস এদিক দিয়ে আসতেছে, এটা হলো কত বাতাস, তার মানে বৃষ্টিকে এই দিক দিয়ে যাইতে হবে, এটা হলো কত বৃষ্টি। আচ্ছা, বৃষ্টি এদিক দিয়ে বাতাস এদিক দিয়ে, দুটা এইভাবে আসার ফলেই মিলিত হয়ে একটা দিকে পড়বে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমরা যদি একটু ফাইনাল যে ছবিটা সেটা যদি আঁকাই, তাহলে আমাদের দেখতে এরকম হবে। যদি এই গাড়িটাকে বাদ দেই, এদিকে হলো কত 20 মিটার/সেকেন্ড, এর সাথে লম্ব আকারে কে পড়তিছে, ডাব্লু পড়তিছে, এটা হলো কত থিটা, লব্ধির কোনটা হলো কত থিটা। তাহলে বৃষ্টিকে অবশ্যই এদিকে পড়তে হবে, এটা হলো কত বৃষ্টি, বৃষ্টি হলো কত ইউ। ঠিক আছে। আর পুরা কোনটা হলো কত আলফা, পুরা কোনটা কি আলফা। তাহলে আমাদের কোশ্চেন হলো দুইটা, একটা হলো আলফার মান বের করতে হবে, আর একটা হলো কত ইউ এর মান বের করতে হবে। ঠিক আছে। তো আমি তোমাদের অঙ্ক করানোর সময় যখন সামান্তরিকের সূত্রগুলো বলছিলাম, তখন কিন্তু একটা কথা বলছিলাম, যদি থিটার মান দেওয়া থাকে, থিটার মান যদি দেওয়া থাকে, তাহলে অন্য কোনো দিকে যাওয়ার দরকার নাই, এই ট্যান থিটার ইকুয়েশন দিয়ে অঙ্ক করতে হবে, মাস্ট করতে হবে। যদি তোমার ট্যান থিটা বলে দেওয়া থাকে, থিটার মান দেওয়া থাকে, তাহলে তুমি অন্যদিকে তাকায় কোনো লাভই নাই, তোমার ঘুরে ফিরে ট্যান থিটার ইকুয়েশন আসাই লাগবেই। ঠিক আছে। তাহলে ট্যান থিটার ইকুয়েশন দিয়ে তোমরা বের করে ফেলাও তো, দেখি কত আসে। ট্যান থিটার ইকুয়েশন ফেলাও, দেখি কত আসে। ট্যান থিটার মান হলো কত 90 ডিগ্রি ইকুয়াল টু সাইন আলফা ভাগ হলো কত, হলো কত কজ আলফা। এটা হলো তাহলে ভূমি, যেহেতু থিটা নিচে 20 এর সাথে, তার মানে 20 হলো কত ভূমি, আর লম্ব হলো কত ইউ, প্লাস হলো কত ইউ। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে 1/0 ইজ ইকুয়ালস টু ইউ সাইন আলফা ভাগ হলো 20 প্লাস ইউ কজ আলফা। এটাই পাশে দাও, গুণ টুন করে দাও, তাহলে আমাদের এখানে কজ আলফা ইজ ইকুয়ালস টু -20 ভাগ হলো কত ইউ। ঠিক আছে। আচ্ছা, ইউ না লিখে 20 না লিখে এটাকে ভি দ্বারাই প্রকাশ করো আপাতত, পরে মান বসো, এটা ভি ইকুয়ালস টু এটা। ঠিক আছে। কজ আলফার মান এটা থাকলো, আমি কিন্তু এখানে ভি এর মান জানি 20, কিন্তু ইউ এর মান জানি না, তার মানে আলফার মান বের করা সম্ভব না। আচ্ছা, আরেকটা ইকুয়েশন আমাদের লাগবে, সেটা হলো কত লব্ধি স্কয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস হলো কত ভি স্কয়ার প্লাস টুয়াইস ইউ ভি কজ আলফা। এখানে আলফার মানটা বসাও, এই যে আলফার মানটা বসাও, আর লব্ধির মান তো জানো তুমি 23, তাহলে এখান থেকে ইউ এর মানটা বের হবে, কজ আলফার মান এখানে বসাও, লব্ধির মান এই যে দেওয়াই আছে, ভি এর মান এখানে দেওয়াই আছে, অজানা মান শুধু ইউ থাকে, ইউটা বের করো, বের করে কত হয় বলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, সময় এই যে 40 মিনিটের কাছে চলে গেছে, এটা কেটে যাবে লাইন। এখন আসেনি নাকি, এটা করে দেওয়া লাগবে বলো, নাহলে করে দিই। আচ্ছা, কজ আলফার মান কত, -ভি ভাগ ইউ, তাহলে এখানে যদি বসাও ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস টয়েস ইউ ভি মাইনাস ভি ডিভাইডেড বাই হলো কত ইউ, এই ইউ ইউ কাটা, তাহলে এখানে -ভি স্কয়ার আসে, ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার মাইনাস হলো কত 2v স্কয়ার। তাহলে এখান থেকে ডাব্লিউ স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস হলো কত ভি স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের ইউ স্কয়ার ইজ ইকুয়াল টু লেখা যাবে ডাব্লিউ স্কয়ার প্লাস হলো কত ভি স্কয়ার। তাহলে ইউ এর মান এখান থেকে বের হবে আমার যতদূর মনে হয় 33 দশমিক সামথিং কিছু একটা বের হবে। ঠিক আছে, 33 দশমিক সামথিং, আমার মনে নাই, অ্যাকুরেট মনে নাই। তারপর ওই 33 এর মান এখানে বসাবা, ভি এর মান হলো কত 20 আর ইউ এর মান হলো কত 33,
তাহলে এখানে বসাইলে হচ্ছে আলফার একটা মান পাবা, ঠিক আছে? আলফার মানটা হলো 135 ওই এলাকায় চলে যাবে, ঠিক আছে? এখন পারছো? কি হয়েছে কি তোমাদের? তাহলে আমি এই যে কেটে দিয়ে নতুন করে আর কি কল দেই, কারণ একটু পরে কেটে যাবে, নতুন টপিক শুরু করার আগে নতুন করে আর কি ফোন দিই। আচ্ছা, তো যাই হোক আমরা অঙ্কটা মোটামুটি করতে পারছি। এখন একটা টপিক পড়বো আমরা, নতুন আর একটা টপিকে যাবো আর কি। সেটা হলো কত উপাংশ। সেটা হলো কি আমাদের উপাংশ। আচ্ছা আমি একটু একটা সংজ্ঞাটা একটু বের করে নিই, দাঁড়াও। হ্যাঁ বের হয়েছে। আচ্ছা, এখন দেখো আমরা তো এই যাবৎকালে পি কিউ নিয়ে কাজ করছি, বা হচ্ছে দুটা ভেক্টর রাশি নিয়ে কাজ করছি, এবং দুটা ভেক্টর রাশির লব্ধি বের করছি, সামান্তরিক সূত্র দিয়ে বের করছি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু যদি তুমি খেয়াল করে দেখো, একটু যদি খেয়াল করে দেখো, আমাদের ঝড় আছে না? যেটা ছিল ঝড় বৃষ্টি, সাথে কি ছিল আমাদের লোকের বেগ ছিল, ঠিক আছে? একটা ছিল বাতাস, একটা ছিল ঝড়, একটা ছিল কত বৃষ্টি, তিনটা লব্ধি ছিল, তাই না? আমাদের তিনটা বেগ ছিল, তিনটা ছিল, ঠিক আছে? তিনটার ক্ষেত্রে কি ছিল, একটা ঝড় আমি এদিকে ধরলাম, এটা হলো ধরলাম কত ঝড়, এইদিকে ধরলাম আমি বাতাস, ঠিক আছে? আর বৃষ্টি খাড়া নিচের দিকে ছিল, বৃষ্টি খাড়া কত নিচের দিকে ছিল আমাদের। তো এখানে দেখো তিনটা কিন্তু ভেক্টর রাশি, এ একটা ভেক্টর রাশি, এ একটা ভেক্টর রাশি, এ একটা ভেক্টর রাশি, ঠিক আছে? তিনটা ভেক্টর রাশি যখন হইছে, তখন আমরা কি করছিলাম?
আগে প্রথমে এই দুটো লব্ধি বের করছিলাম না? ধরো ঝড়ের বেগ যদি তোমার হচ্ছে 10 মিটার/সেকেন্ড হয়, আর এয়ার বেগ ধরো 5 মিটার/সেকেন্ড, তাহলে আমরা কি করছিলাম, আগে এই দুটো লব্ধি বেগ বের করছিলাম। সেই লব্ধি বেগটা কত ছিল আমাদের? 5 ছিল। কিন্তু কেন? কারণ আলফার মান হলো কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে আমরা বলতাম কত? আর মিনিমাম ইকুয়াল টু বিয়োগ করে 10 - 5 হলো কত? 5। আচ্ছা, তো এখন কথা হলো যে এটা এভাবে করলাম, তারপর আবার কত ডিরেকশন বলছিলাম কি, যার মানটা বড় সেদিকে হবে। ঠিক আছে, যার মানটা বড় সেদিকে হবে। তার মানে এদিকে হলো কত? 5 মিটার/সেকেন্ড, তারপর বৃষ্টি। ঠিক আছে, বৃষ্টি যদি 6 দাও, ধরো 6, বৃষ্টির বেগ হলো কত? 6 মিটার/সেকেন্ড, তাহলে তার লব্ধি হবে আমাদের কত? এই বরাবর। ঠিক আছে, এইভাবে আমরা কত অঙ্কটা করছিলাম গতবার। তো দেখো আমাদের কিন্তু স্টেপটা কিন্তু 2 স্টেপ করছি। প্রথমে আগে এই দুটার লব্ধি বের করছি, তার সাথে এটা নিছিলাম। ঠিক আছে, এই দুটার লব্ধি বের করছি ঝড় এবং বাতাসে, তার সাথে কত? বৃষ্টির লব্ধি বের করছিলাম। ঠিক আছে, এটা হলো কত? 2 স্টেপ। তো 2 স্টেপের অঙ্কগুলোকে আমরা এক স্টেপে করতে পারবো খুব সহজেই। সেখানে তোমার শুধু দুইটা ভেক্টর রাশি থাকা লাগবে তা না, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। যেমন ধরো একটা বাসকে তোমরা কি করবে, একটা জায়গা আছে, একটা জায়গা থেকে সরায় তুমি অন্য জায়গায় নিয়ে যাবা। বাসের কিন্তু অনেক ওজন, দুইজন মিলে কিন্তু তুমি পারবে না যে দুইজন মিলে ধাক্কা দিলাম দুটো ভেক্টর, বা তিনজন মিলে যদি ধাক্কা দেই তাহলে কিন্তু বাস সরানো যাবে না, মিনিমাম 8-10 জন লাগে। ঠিক আছে, তাহলে 8-10 জন মিলে তোমার হচ্ছে, দেখো যদি 10 জন হয়, 10 জনের দুটো করে হাত, তাহলে আমি যে এইদিকে ফোর্স দিচ্ছি, তাহলে আমার এই হাতের একটা ডিরেকশন আছে, এই হাতের একটা ডিরেকশন আছে, এবং তাদের কি আছে? মান আছে। তাহলে 10 জনের তাহলে 20টা হাত, 20টা ডিরেকশন, 20টা মান, তার মানে 20টা ভেক্টর রাশি। তো 20টা ভেক্টর রাশি, কিন্তু বাস যায় কোন দিকে? একদিকে যায়, তার মানে লব্ধি বরাবর। তার মানে 20টা বলে লব্ধি একটা। তো এখন 20টা থাকুক বা 30টা বা 100টা থাকুক, যতগুলোই থাকুক, তো সেগুলো এখন কিভাবে করব? ঠিক আছে, তো এখানে দেখো আমি একটা জিনিস দেখালাম যে 3টা থাকলে কিভাবে করছি। প্রথমে দুটো মিলে একটা বানাইছি, তারপর সেটার সাথে কথা আরেকটা নিছি। ঠিক আছে, তো অনুরূপভাবে যদি এখন যদি 3টা থাকে, 3টা হলো এটা, যদি 4টা থাকে, 4টা যদি থাকে, তাহলে ধরো এইদিকে একটা ভেক্টর, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা। ঠিক আছে, চাল 4টে ভেক্টর। কি করবে প্রথমে? এই দুটো মিলে একটা বানাবা নাকি? এই দুটো মিলে একটা বানালাম, মনে করো সেটা বানায় আমি দিক বের করছি, ওটা তখন আমার এইদিকে আসছে। ঠিক আছে, এটা হলো লব্ধি। তারপর এই দুটো মিলে আবার বানাবা, সে দুটো বানানোর পর সেটা বাদ দিলা, দেওয়ার পর সেটা হবে কত? এইদিকে হবে। 3টে মিলে হলে, এই যে 3 দাগ দিলে মানে 3টে, তারপর এই দুটো মিলে আবার তখন বানাবা। ঠিক আছে, তো এটা না হয় 4টে জনে গেল, 5টা হলে, 6টা হলে, 7টা হলে, তখন তোমাকে কি করতে হবে? বারবার এভাবে করতে হবে না, ইকুয়েশন গুলো কিন্তু ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, কারণ কোণের একটা ব্যাপার আছে, কোণ চেঞ্জ হচ্ছে প্রতি মুহূর্তে কোণ চেঞ্জ হচ্ছে, সেগুলো বের করতে হবে। ঠিক আছে, এই সমস্যাগুলো দূর করার জন্য আমাদের একটা সূত্র আছে, সেটা হলো লম্বাংশের উপপাদ্য। লম্বাংশের উপপাদ্য। তাহলে আমাদের এখনকার টপিকের নাম হলো কত? লম্বাংশের উপপাদ্য। আচ্ছা, লম্বাংশের কত? উপপাদ্য। এখন লম্বাংশের উপপাদ্য জিনিসটা তোমাদের হলো ভেক্টর বইয়ে নাই, ভেক্টর বইয়ে নাই। মানে তোমাদের পদার্থবিজ্ঞান যে বইটা তোমরা যেটা করতেছো, ওই বইয়ে নাই। আচ্ছা, তাহলে আমরা কি করব না, তোমাদের দেখো এই টপিকটা কিন্তু তোমাদের বইয়ে নাই, কিন্তু এই টপিক সংক্রান্ত আবার অঙ্ক তোমার বইয়ে ঠিকই আছে। করলাই তো, বৃষ্টির অঙ্কটা করলে তো, ওটা তো তোমার হচ্ছে তোমার বইয়ের অঙ্ক। তারপর আরেকটা অঙ্ক আছে তোমার বইয়ে আছে, তো সেগুলো আবার করতে হবে। তো সেই জন্য আমি এই টপিকটা তোমাদের করাবো। আচ্ছা, লম্বাংশের উপপাদ্য যাওয়ার আগে আরেকটু একটু সম্পর্কে একটু বলে নেই, তোমাদের একটু মনে করে নেই, মনে আছে একটু মনে করে দেই। দেখো আমাদের নদী নৌকার অঙ্কের ক্ষেত্রে আমাদের কি ছিল? এ বরাবর ছিল কিন্তু ডি এর মান, নদীর প্রস্থ ডি ছিল, আর এই বরাবর আমাদের দূরত্ব লাগছে। তো সেক্ষেত্রে আমি কোনটা বের করছি, কোনটা বের করার পর আমি থিটা নিছিলাম, বা যাই হোক একটা 20-30 ডিগ্রি কিছু একটা মান আসছিল, 20 ডিগ্রি যদি মান আসে, তারপর আমরা সাইন মান নিছিলাম, সাইন 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এটা হলো এস, এটা হলো কত? এক্স, তাই না? এটার মান যদি আমি 5 কিলোমিটার ধরি, 5 কিলোমিটার যদি ধরি, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ হলো কত? অতিভুজ, তাই না? ও সাইন থিটা তো হচ্ছে না, তাহলে যাই হোক সাইন থিটা বাদ দাও, কস থিটা নাও। কস হলো সমান আমাদের লেখা যায় কত? ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমির মান কত? 5, আর অতিভুজের মান এস। তাহলে এখান থেকে কিন্তু এস এর মান সহজে বের হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, অনুরূপভাবে আমি যদি এখন কত এস এর মানটা যেহেতু জানছি, তাহলে আমাদের কিন্তু সাইন থিটা হিসাব করলে এবার কিন্তু পাওয়া যাবে। ঠিক আছে, সাইন 20 ডিগ্রি দিয়ে করলে আমার কিন্তু কি হয়ে যাবে? লম্ব ভাগ হলো কত? অতিভুজ। তাহলে এস এর মান তো আমি এখান থেকে এসে বসাই দিব, জাস্ট তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমরা কিন্তু করছিলাম। ঠিক আছে, পার বরাবর দূরত্ব আর নদীর দৈর্ঘ্য বরাবর যেটা গেছে সেটা এটা বের করছিলাম। ঠিক আছে, এটার একটা নাম আছে, সেই নামটা হলো কত? উপাংশ।
বা লম্ব অভিক্ষেপ, ঠিক আছে, নাম কি? লম্ব অভিক্ষেপ। দেখো লম্ব অভিক্ষেপ জিনিসটা কি? অভিক্ষেপ মানে তো আমরা জানি সেটা হলো কত ছায়া। এই যে আমি এটা এই যে মার্কার পেন নিচে দেখো একটা ছায়া পড়ছে আমার হাত বা এটা বলে একটা কি পড়ছে, ছায়া পড়ছে, ঠিক আছে। তো এরকম একটা ভেক্টর রাশি আছে, উপর দিয়ে আমি কি দিলাম, টর্চ লাইট দিলাম, ঠিক আছে, এরকম কি টর্চ লাইট দিছি, এটার নাম কি টর্চ। তো টর্চ লাইট দিলে কি পড়বে, আর একটা ছায়া পড়বে না, নিচে কি পড়বে, একটা তার ছায়া পড়বে, এরকম দিব, এটার নাম হলো কত ছায়া। আর যদি আমরা একটু ভালো বাংলায় বলি সেটার নাম হলো কত অভিক্ষেপ। অভিক্ষেপ, অভিক্ষেপ বা কি ছায়া, কার ছায়া, এই যে এই ভেক্টরটা ছায়া, এটার একটা মান দাও, তুমি যদি এফ দাও তাহলে এফ, এফ এর ছায়া তোমার এখানে পড়ছে, ঠিক আছে। লাইটটা আমি কিন্তু দিছি দেখো লম্ব বরাবর, আমি এই বরাবর যদি লাইটটা দেই তাহলে তার ছায়াটা কিন্তু আরো বড় এদিকে যাবে, ঠিক আছে, এই যে এই বরাবর হয়তোবা তার ছায়া পড়বে, ঠিক আছে, হয়তোবা সে এদিক দিয়ে যায়, এই দিক বরাবর পুরোটাই তার কি হবে, ছায়া হবে, ঠিক আছে। কিন্তু আমি লাইটটা দিছি এইদিকে না দিয়ে, এই দিক বরাবর লাইটটা না দিয়ে আমি লম্বালম্বি ভাবে দিছি, তাহলে আমার ছায়া কিভাবে পড়বে, এই যে এইভাবে নিচের দিকে খাড়া এখানে এসে পড়বে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমি একটু মিশে দিয়ে এগুলো, এগুলো আমার যেহেতু লাগবে না, অত ঘিচিমিচি করার দরকার নাই। তাহলে আমাদের কত হলো, আমি বলতে পারি যে যদি নাম দাও এগুলা, এটা যদি ও দাও, এটা যদি এ দাও, এটা যদি বি দাও, ঠিক আছে, আমরা তাহলে বলতে পারি যে কত ও এ এর ছায়া, ও এ এর ছায়া বা হচ্ছিল কত অভিক্ষেপ, অভিক্ষেপ ওবি। এবং এখন এই ও বি এর মানটা আমরা কি করব, বের করব। ধরো আমাদের এইখানে এই কোণ একটা তৈরি করছে থিটা কোণ, তাহলে এখান থেকে যদি একটু যদি টান দাও তাহলে এখানে কি হবে, একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায় না। তাহলে আমাদের এখান থেকে যদি হয় কি, এটা হলো তোমার হচ্ছে কত অতিভুজ, এটা হলো কত ভূমি, তাহলে আমরা cos থিটা সমান কি লিখতে পারি, ভূমি ভাগ হলো কত অতিভুজ না, ও এ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের ও এ মানে ও বি ইজ ইকুয়াল টু, তাহলে লিখতে পারি ও এ cos থিটা, ঠিক আছে। এগুলো কিন্তু অনেকবার করা হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের ও বি সমান কত, ও এর বদলে আবার কি বসানো যায়, এফ বসানো যায়, যদি এফ লিখি, এফ, ঠিক আছে, এফ cos থিটা। তাহলে আমরা ও বি এর মান পাবো কত, এফ cos থিটা। এটা আমরা একটু লিখে রেখে দিই, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু আমরা কিন্তু করছি লম্ব বা ভূমি দিয়ে, আমরা কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু করলাম আবার, ঠিক আছে। আবার দেখো, যদি তোমার মনে হয় লাইটটা আমি এই পাশে ধরবো না, এই পাশেটা বাদ, এই পাশে লাইট আমি ধরবো না, এবার লাইট আমার ভালো লাগলো না, আমি এই পাশে ধরবো না, লাইটটা আমি কি করব, টর্চ লাইটটা এইভাবে চলে কত এখানে ধরবো, ঠিক আছে, এই পাশে লাইট। তাহলে এর ছায়াটা এবার কত এই রাস্তায় পড়বে না, এই রাস্তায় পড়বে, ঠিক আছে, লম্ব ভাবে পড়বে, যেহেতু লম্ব বিক্ষেপ বলতেছি, এই যে লম্বলম্বী ভাবে এখানে দাও, তাহলে লম্বালম্বী আরো ভালো মতো মনে হবে, এরকম একটা টর্চ লাইট। তাহলে এর লম্বালম্বী ভাবে কত এই সাইডে এসে পড়বে, এই যে এই সাইডে অবশ্য, ঠিক আছে। তাহলে এটার নাম দাও ওসি। তাহলে আমরা বলতে পারবো না ও এ এর ছায়া বা অভিক্ষেপ হলো কত ওসি, ঠিক আছে। তাহলে এখন যদি ওসির মানটা তোমাকে বের করতে বলে, এই পুরো কোণটা হলো তোমার হলো 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 90 মাইনাস হলো কত থিটা, ঠিক আছে, 90 মাইনাস হলো কত কি থিটা। আচ্ছা, তাহলে এটা যার সাথে কোণ নিবা সেটা কি হলো ভূমি, এই কোণটা কি হবে তাহলে কত 90 মাইনাস হলো কিন্তু থিটা, তাহলে এটা কত কত ভূমি, এটা হলো লম্ব আর এটা হলো কত অতিভুজ। তাহলে আমরা জানি কত ভূমি মানে cos 90 মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু, cos থিটা ইজ ইকুয়ালস টু লেখা যায় ভূমি ভাগ হলো কত অতিভুজ, অতিভুজ হলো কত ও এ। তাহলে এখান থেকে ওসি ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি ও এ, এটা সমান আমাদের লেখা যায় হলো কত sin থিটা। যেহেতু তোমরা ত্রিকোণমিতি ইন্টারমিডিয়েট এসএসসি লেভেলে হালকা পাতলা হলে কিছু করে আসছো, সেখান থেকে অবশ্যই জানো যদি 1 ইনটু 90 ডিগ্রি হয়, 1 ইনটু কত 90 ডিগ্রি হয়, সেটা সমান কি লেখা যায়, cos লেখা যায়, cos sin লেখা যায়। কেন sin লেখা যাবে, কারণ বিপরীত আছে, বিজোড় মান আছে, 1 হলো কত বিজোড়, বিজোড় থাকলে কি হয় যায় অনুপাতটা চেঞ্জ হয়ে যায়, sin থাকলে cos হয়, cos থাকলে কি হয় sin হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওসি এর মান হলো কত, ও এর মান হলো কত f sin থিটা। তাহলে এখানে আমরা বসাও f sin থিটা, ঠিক আছে। এবার এত কাহিনী না করে এগুলো একটু সব মুছে দেই, মুছে দেই, অনেক হয়ে গেছে, ঘিজিমিজি হয়ে গেছে, এগুলো সব কি আমরা মুছে দিব, ভালো করে একবার করে দিই। এরকম একটা ছিল, সেটার মান দিছিলাম কত এ, তার একটা উপাংশ এইদিকে নিছি, একটা অভিক্ষেপ বা ছায়া কত এই বরাবর নিছি, আর এখানে একটা কোণ ছিল, তাই না। এ বরাবরের মান আমরা পাইছিলাম কত এফ cos থিটা, আর এ বরাবরের মান পাইছিলাম কত এফ sin থিটা। দেখো এখানে কিন্তু লিখে রাখছি এফ cos থিটা, আর উপর দিকে গেলে হলো কত এফ sin থিটা, ঠিক আছে।
এ পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু বলো, যদি সমস্যা থাকে তাহলে ভিতর দিকে ঢুকলে একটু বুঝতে পারবে না, তখন বলো যে বুঝতে পারছো কিনা, আমাকে একটু জানাও, ঠিক আছে? একটু বলো যে সমস্যা থাকলে আমাকে বলো, যে কোনখানে সমস্যা বুঝতে আমাকে বলো। তাহলে এখান থেকে আমরা এই ভূমি বরাবর পাইছি হলো কত এফ কস থিটা, লম্ব বরাবর পাইছি হলো কত এফ সাইন থিটা। তো এখন কথা হলো অঙ্ক করার সময় বারবার তোমরা ভাবতেছো হয়তো এভাবে এভাবে করব, এভাবে আমরা আর করব না, আমরা এখন ডাইরেক্ট মুখস্থ বসে দেবো, ঠিক আছে? কিভাবে দিব সেটাও কিন্তু ওই যে আগের টপিকই আমরা কি বলছিলাম, যার সাথে কোণ নিব সেটা কত ভূমি, যার সাথে কোণ নিব সেটা সবসময় কি হবে ভূমি। থিটা কার সাথে নিছো, এর সাথে, তাহলে এটা কি হবে সবসময় ভূমি হবে। আর ভূমির সাথে কি বসে, কস বসে। কেন? কারণ কস সমান লেখা যায় হলো কত ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি কার মধ্যে আছে, কজের মধ্যে আছে, সেই কসটা নিব কখন, ভূমি বরাবর, ঠিক আছে? যদি বলা হয় যে যার সাথে কোণ নিবা সেটা কি হবে ভূমি, কার সাথে কোণ নিছি, এই রেখার সাথে কোণ নিছি, তাহলে এটা কি হবে আমার ভূমি। আর ভূমি বরাবর কি বসে, কস, এটা হলো কস। তাহলে ভূমির উপর এটা কি লম্ব, তাহলে উলম্ব, ঠিক আছে? উলম্ব বরাবর কি বসে, সাইন। সাইন কেন বসে, কারণ সাইনের ভিতরে আছে লম্ব ভাগ হলো কত অতিভুজ, এই জন্য ওটা হলো কত হলো সাইন, ঠিক আছে? তাহলে ভূমি বরাবর যেটা আছে সেটার নাম হলো কত এফ কস থিটা, আর উপর দিকে গেলে যেটা সেটা আছে কত হলো এফ সাইন থিটা। ভূমির সাথে সবসময় কি বসে, কস বসে, আর লম্বের সাথে সবসময় কি বসে, সাইন বসে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এটা মনে রাখলে চলবে, আমাদের আগের গুলো মনে না রাখলেও চলবে, হবে। আমাদের খালি মনে রাখবো ভূমির সাথে সবসময় কি বসে, কস বসে, আর লম্বের সাথে সবসময় কি বসে, সাইন বসে। আচ্ছা, তাহলে আমাদের এখন আসো, আমাদের যে উপপাদ্য যেটা বলছে সেটা আসলে উপপাদ্যটা আমি একটু লিখে দিই আগে। উপপাদ্যটা যেহেতু আমাদের বইয়ে নাই, আমাদের একটু এটা জানা দরকার, খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের অনেক অঙ্ক আছে এদিকে। যে কোনো দিকে কোনো বিন্দুতে ক্রিয়ারত ভেক্টর গুলোর লম্ব অভিক্ষেপের মান বীজগাণিতিক সমষ্টি হবে ও একই দিক বরাবর এদের লব্ধির লম্ব অভিক্ষেপের সমান। আচ্ছা, তাহলে কি বুঝলাম এখান থেকে, সেটা হলো যে কোনো দিকে কোনো বিন্দুতে, একটা বিন্দুতে ক্রিয়ারত ভেক্টর গুলার কিন্তু বলছে, ঠিক আছে? ভেক্টর গুলার বলছে। আমরা আগে কয়টা জানতাম, ভেক্টর দুইটা হইতো, এবার কয়টা বলছে, ভেক্টর গুলার, মানে 3 4 5 7টা হতে পারে, ঠিক আছে? সব কটা লম্ব অভিক্ষেপের বীজগাণিতিক সমষ্টি, সব কটা লম্ব অভিক্ষেপ কি করবা, যোগ করবা, ঠিক আছে? মানে হচ্ছে এফ কস থিটা, এফ কস থিটা, এফ কস থিটা, এফ 1 কস থিটা, এফ 2 কস থিটা, এফ 3 কস থিটা, এগুলো কি করবা, সব কটা যোগ করবা। যোগ করলে হবে ওই দিক বরাবর এদের লব্ধির যে লম্ব উপাংশ আছে সে লম্ব উপাংশের সমান, মানে লম্ব বিক্ষেপের সমান আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে কিছুই বুঝলাম না, এখন আসো আমরা একটু ছবি আঁকায় দেখে একটু বোঝার চেষ্টা করি। তো এই দিক বরাবর মনে করো যে ভূমি আমাদের এক্স অক্ষ আছে, এই দিক বরাবর হচ্ছে এক্স অক্ষ, আর এই দিক বরাবর ওয়াই অক্ষ আছে। আমি ওয়াই অক্ষটা এখন আঁকাচ্ছি না। মনে করো এই দিক দিয়ে একটা পি ভেক্টর, এদিকে একটা কত আছে, কিউ ভেক্টর, এটা হলো কত, পি ভেক্টর, ঠিক আছে? আর এদিক বরাবর হলো কিউ ভেক্টর। এবার আলাদা আলাদা কোণ, এর পি এর সাথে আলফা, কিউ এর সাথে হলো কত, বিটা। পি এর সাথে কোণ হলো কত, আলফা, এবং বি এ কিউ এর সাথে হলো কত, বিটা। সবার সাথে কোণ আলাদা আলাদা দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখন দেখো, যদি যদি মনে করো যে টর্চ লাইট ফালাও, এটার আগে হিসাব করো, পি বিন্দু, এখান থেকে তুমি টর্চ লাইট ফালালা, ঠিক আছে? পি বিন্দুর কি এখানে টর্চ লাইট দিলা, তাহলে এর অভিক্ষেপ কোন জায়গায় পড়বে, এইখানে, এইটুকু না? এখানে একটা নাম দাও ও এম,
ঠিক আছে, তাহলে ও এম কে কি বলা যাবে? পি বিন্দুর অভিক্ষেপ। ও এম হলো পি বিন্দুর অভিক্ষেপ, অভিক্ষেপ, অভিক্ষেপ বা কত ছায়া। তাহলে লেখা যাবে কত, যেহেতু এটা ভূমি বরাবর না এই জন্য এটাকে একটু নাম দাও, আরো একটু ভালো করে বলে দাও, অনুভূমিক। অনুভূমিক অভিক্ষেপ এর মান হলো কত, ও এ ও এম, ওটা বলা যাবে হলো কত, পি কস, আগে ছিল থিটা, এবার কোণ হলো কত, আলফা। ঠিক আছে, আরেকবার বলি, এখান থেকে টর্চ লাইট দিছো, ঠিক আছে, এখান থেকে কত টর্চ লাইট, তাহলে পি এর একটা ছায়া পড়বে না এটার উপর, এক্স অক্ষের উপর, সেটা তো দেখালাম আমি একটু আগে। তাহলে পি এর একটা কি ছায়া পড়লো, সে ছায়ার মান হলো কত, ও এম। ঠিক আছে, ও এমটা হলো আমাদের কি হলো, ও এম হলো পি বিন্দুর অনুভূমিক, যেহেতু ভূমি বরাবর সেহেতু কি অনুভূমিক অভিক্ষেপ পি কস থিটা। অনুরূপভাবে যদি তুমি এই পাশে স্লাইড ধরো, তাহলে এই পাশে ছায়া পড়বে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর, তখন সেটাকে বলা যাবে কত, উলম্ব অভিক্ষেপ বলা যাবে না, এই বরাবর, তাহলে সেটার নাম হবে কত, পি সাইন আলফা। তাহলে দেখো উলম্ব এবং অনুভূমিকের ভিতর আমার খালি কজ আর কত সাইনের পার্থক্য, এই জন্য আমি উলম্বটা লিখবো না। ঠিক আছে, কারণ অনুভূমিকটা বের করব, বের করার পর বলে দেবো কত, উলম্ব অভিক্ষেপ হবে কত, পি সাইন আলফা, কিউ সাইন আলফা, আর সাইন আলফা। ঠিক আছে, ওটা কাহিনী শেষ। এবার ধরো কিউ এর উপর, যদি কিউ এর উপর এদিক থেকে যদি তুমি ছায়া ফেলো, এদিক থেকে ছায়া ফেললে তাহলে কত এখানে আসবে না, মানে টর্চ লাইট যদি দাও তাহলে কত ছায়া এই পর্যন্ত পড়বে, তাহলে এটা দাও এন, তাহলে ও এন হবে, ও এন হবে বা হলো কিউ, কিউ বিন্দু কেন হবে, এটা পি বাহু, বাহু না দিয়ে ভেক্টর দাও, কিউ ভেক্টরের, কিউ ভেক্টরের অনুভূমিক অভিক্ষেপ, এটাকে বলা হলো কত, পি কস, তাহলে কত হবে এবার, পি এর সাথে কিউ এর সাথে কোণ হলো কত, বিটা, বিটা। ঠিক আছে, অনুরূপভাবে যদি আরো নাও, পি কিউ আর এস টি ইউভি ডাব্লিউ, তাহলে সবার কি হবে, পি কস আলফা, কিউ কস বিটা, পি কেন আসবে এখানে, কিউ। আচ্ছা, তারপর আর কস গামা, আলফা বিটা গামা, প্রতিটার জন্য কোণ দেওয়া থাকবে, প্রতিটার জন্য এইভাবে কত হবে, মান দেওয়া থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার আসো, আমরা দুটো নিয়ে আগে প্রমাণ দেখাবো, তারপর বাকিগুলোর জন্য তোমরা যতগুলো খুশি করতে চাও করে নাও। আলফা বিটার গুলো আমি কি মিশে দিলাম, কারণ ঘিজিমিজি হয়ে যাবে, তো আলফা বিটাটা মিশে দিই। আচ্ছা, পি কিউ এর একটা লব্ধি আছে না, এই লব্ধি মনে করো এইদিকে গেছে। ঠিক আছে, কারণ এটা একটা কি হবে, একটা সামান্তরিক উৎপন্ন হবে, আমরা কিন্তু পড়ে আসছি সামান্তরিক সূত্র, এটা হলো কত, আর হলো তাহলে হলো কত লব্ধি, এবং আর এর কোণটা হলো কত, গামা বা থিটা দাও, আর সবসময় তো থিটা দ্বারা প্রকাশ করা হয়, থিটা দাও। ঠিক আছে, তাহলে দেখো তো এবার যদি তুমি এই আর এর উপর লম্ব ছায়া দাও, এই যে এখান থেকে যদি লাইট দাও, তাহলে আর এর একটা ছায়া পড়বে না, এখান থেকে কত পড়বে, এই যে এইটুকু একটা ছায়া পড়বে। ঠিক আছে, এই টোটাল ডিসটেন্স। ঠিক আছে, তাহলে সেটাকে কি বলা যাবে, আর কস থিটা বলা যাবে না, যেহেতু আর এর কোণ হলো কত এত, তাহলে আমরা বলতে পারবো কিন্তু আর কস থিটা। ঠিক আছে, তাহলে যেটা দেওয়া থাকুক না কেন, আরো যদি বল দেওয়া থাকে, এই দিক দিয়ে যদি আরো দেওয়া থাকে, সেটার মান যদি আমাদের এস হয়, আর কোণ যদি দেওয়া থাকে হচ্ছে তোমার গামা, তাহলে বলতে পারবো এস কস গামা। ঠিক আছে, এভাবে যতই দেওয়া থাকুক না কেন, সবার যদি কোণ দেওয়া থাকে, তাহলে আমরা এভাবে কি বলতে পারবো, একের পর এক বলতে পারবো। ঠিক আছে, এখন সূত্র অনুযায়ী হলো, আমাদের উপাংশ সূত্রটা যেটা বলছে সেটা হলো, এই যে যতগুলো বাহু দেওয়া থাকবে, যতগুলো ভেক্টর দেওয়া থাকবে, তাদের যে উপাংশ, এই যে পি কস আলফা প্লাস কিউ কস আলফা বিটা, এটা হবে কত, যে লব্ধির সমান। ঠিক আছে, আমাদের সূত্রটা কি হলো, আর কস থিটা হবে কত, মানে লব্ধির উপাংশটা হবে কত, পি এর সাথে যেটা আমরা আগে বের করছিলাম এটা প্লাস এটা, যদি আরো থাকে, আরো যদি থাকে এস কস গামা প্লাস পি কিউ আর এস টি যদি দাও, টি কস ফাই, যত কোণ আছে, যত বাহু থাকুক না কেন, আমাদের কি হবে, এভাবে কি হতে থাকবে, যোগ হয়ে হয়ে চলে যাবে। ঠিক আছে, এই সব কটা যোগফল হবে কত, লব্ধির ভূমি বরাবর যে অভিক্ষেপ তার সমান। ঠিক আছে, এটা গেল হলো তোমার একটা, আর একটা হলো কত, উলম্ব যদি বলে দেওয়া থাকে, এখন
তাহলে উলম্বের জন্য আমাদের কিছুই করতে হবে না, জাস্ট কি করবা, আর সাইন থিটা ইকুয়াল টু, খালি সাইন বসাবা, পি সাইন আলফা প্লাস কিউ সাইন বিটা প্লাস এ সাইন গামা প্লাস টি সাইন ফাই প্লাস ডট 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 চলতে থাকবে, এগুলো কি চলতে থাকবে, ঠিক আছে। তাহলে যতগুলো উলম্ব উপাংশ আছে বা উলম্ব অভিক্ষেপ আছে তার সমান হবে কত, লব্ধি সমান হবে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আমার মনে হয় অনেকেই বুঝোনি এই জিনিসটা। আমরা একটু অঙ্কের ভিতর আসি, তোমরা শুধু জাস্ট এই সূত্রটা একটু মনে রাখো। সূত্র মনে রাখার দরকার নেই, খালি মনে রাখো হলো কত, ভূমি বরাবর বসে হলো তোমার কজ, আর হচ্ছে লম্ব বরাবর বসে হলো সাইন, আর কিছু করতে হবে না। আসো অঙ্কে আসো, অঙ্কে হলে আমরা একটু ডিটেলস আরো অনেক কিছু দেখতে পারবো, মানে জানতে পারবো আসলে সূত্র প্রয়োগ সম্পর্কে। আচ্ছা দেখো, আমাদের এখানে তিনটা ভেক্টর দেওয়া আছে, একটা দুটা তিনটা বল দেওয়া আছে, বলছে এটা লব্ধি বের করতে হবে। কি বের করতে হবে, লব্ধি। লব্ধি মানে কত, আর আর ইকুয়াল টু হোয়াট এবং থিটা ইকুয়াল টু কত, হোয়াট, দুটো বের করতে হবে। তাহলে এখন যদি তুমি বের করতে চাও, আগের প্রসিডিউরে এই দুটো মিলে একটা বেরাতে হবে, তারপর যেটা পাবা সেটার সাথে কত, এটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। ভালো রকম ঝামেলা হবে, তোমরা যদি করতে চাও করে দেখো, ভালো রকম ঝামেলায় পড়ে যাবে, কারণ প্রতিটার সাথে সাথে দিক চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো আমরা এটাকে খুব সহজে 2 লাইনের ভিতরই লম্বাংশের উপপাদ্য যেটা আমরা করলাম ওটা দিয়ে করতে পারবো, ঠিক আছে। তো তার আগে আমাদের আগে লব্ধিটা ধরে নিতে হবে, কারণ যেহেতু লব্ধিটা আমরা কিন্তু প্রতিবারই কিন্তু ধরে নিছিলাম, আগের যে দুটো ভেক্টর ছিল না, তার মাঝখান দিয়ে লব্ধি গেছে, সেরকম আর একটা থিটা, এটা কিন্তু আমরা কিন্তু আগে ধরে নিছি। তো এবারও কত ধরে নিবা, তোমার ইচ্ছা, এখানে ধরে নাও, এখানে ধরে নাও, এখানে ধরে নাও, যেটা তোমার ভালো লাগে সেখানে ধরে নাও, ঠিক আছে। আর সেটাকে বলবো হলো থিটা। তাহলে লব্ধিটা কার সাথে নিশ্চয় ধরি, ধরি 6 নিউটন বলের সাথে, বলের সাথে 6 নিউটন বলের সাথে থিটা কোণে আর ক্রিয়াশীল, ক্রিয়াশীল, ঠিক আছে। তারপর বলবা যে এখন 6 নিউটন বল বরাবর, বরাবর এটা কি ভূমি বরাবর না, অনুভূমিক, অনুভূমিক, এখানে একটু উপাংশ নামটা দাও, উপাংশ নামটা শুনতে ভালো লাগে, উপাংশ নিয়ে পাই, ঠিক আছে। অভিক্ষেপ না দিয়ে উপাংশ নিয়ে পাই, এই উপাংশটা দাও, ওই একই কথা, অভিক্ষেপ আর উপাংশ একই জিনিসই। তো কেন উপাংশ নিলাম সেটা সামনের দিন। তাহলে আমরা লিখতে পারবো কত, আর কস থিটা, তাই না, আর কস থিটা না। আমরা তো বলছিলাম যে লব্ধির উপাংশ ইকুয়াল টু, মানে লব্ধির কস থিটা ইকুয়াল টু বাকি যতগুলো বল আছে, বল আছে কয়টা, এখানে একটা 6 নিউটন একটা বল, 8 নিউটন একটা বল, 13 নিউটন একটা বল। তাহলে আমাদের বল আছে কয়টা, 6 নিউটন, 8 নিউটন আর কত, 3 নিউটন, তিনটা বল আছে, ঠিক আছে। সে বলের কি নিব এবার, অনুভূমিক উপাংশ। প্রথমে 6 নিউটন, 6 cos, আচ্ছা 6 এর সাথে 6 আমি কোন বরাবর নিছি, 6 বরাবর না, তাহলে 6 এর সাথে 6 কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। 6 এর সাথে দেখো 6 বরাবর নিচ্ছি, আর 6 এর সাথে 6 কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 0 ডিগ্রি, ঠিক আছে। প্লাস, এবার হলো 8, 8 cos, দেখো 8 6 এর সাথে, যেহেতু আমি 6 একটা কোয়াড্রেন্ট ধরে নিছি যে একসাথে কোণ, তাহলে সেটাকে চলো কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি। প্লাস, এবার কত চলে 3 নিউটন, তাই না, 3 cos, 3 এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই টোটাল কোণটা না, এটা হলো 80 আর এটা হলো কত, হলো 30, তাহলে যোগ করলে আসলে কত, 110। যে এক্সিসটা ধরে নিবা ওই এক্সিস বরাবর তোমার কি করবা, কোণগুলো নিবা, ঠিক আছে। একটু তোমরা ক্যালকুলেটর ইনপুট দিয়ে এর মানটা কত আসে আমাকে একটু জানাও তো, কত আসে একটু ঝটপট জানাই দাও তো।
কত আসে বলো, কত আসছে? 11.9 নিউটন। এটা তোমরা 1 নাম্বার দিয়ে রাখো, ঠিক আছে, 1 নাম্বার। আচ্ছা 11.9। এবার এই জিনিসটা আবার লেখো, 6 নিউটন বরাবর এবার কি নিবা? উলম্ব। কেন উলম্ব? একবার তো অনুভূমিক নিছই, এবার কত সাইন থিটা নিতে হবে না? সাইন থিটার জন্য কি কোণ? উলম্ব, মানে কত হলো? লম্ব লাগবে, ঠিক আছে। তো লম্বের জন্য আর আমার এখানে হিসাব করতে হবে না, জাস্ট এখান থেকে কি করবা, খালি কজের জায়গায় কি বসাবা? সাইন বসাবা, আর কিচ্ছু করতে হবে না। কারণ আমরা কিন্তু আগে পড়ে এসেছি, একবার হলো পি কস থিটা পড়ে আসলাম এক্স অক্ষ বরাবর, আর একটা হলো কথা খালি সাইন থিটা, ঠিক আছে। খালি আমাদের যা ছিল তাই, খালি কোণটা চেঞ্জ হয়ে গেছে। 6 sin 0 ডিগ্রি প্লাস 8 sin 30 ডিগ্রি প্লাস 3 sin 110 ডিগ্রি, ঠিক আছে। দেখো তো এখানে কত আসে, দিয়ে সেটাকে ছিল 2 নাম্বার দাও, কত আসে মান? অয় অক্ষ বরাবর নিছো, কিন্তু আমরা কোন, কিন্তু আমরা যে এই 6 নিউটনের সাথে নিছি সব কোন, যে আমরা এটার সাথে ধরে করতেছি, এই যে এই কোনটাই যে নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। এই জন্য 6 নিউটন বল বরাবরই, ঠিক আছে। এখন তুমি যদি অয় অক্ষ বরাবর নিতে চাও, তখন আবার কোন নতুন করে হিসাব করতে হবে, তখন আবার নিজে তুমি ভেজালে পড়ে যাবা। বুঝতে পারছো কথা? আমি কেন এই যে 6 নিউটন বল বরাবরই এখানে বললাম, তার কারণ হলো আমি কোন সবসময় কিন্তু এই 6 নিউটনের সাথে নিছি। এই 6 নিউটনের সাথেই আমরা কিন্তু কোণগুলো নিছি। এই প্রথম কোণটা ছিল আমার হয়তো 30 ডিগ্রি, তারপর এখান থেকে এই কোণটা ছিল হলো কত তোমার 80 ডিগ্রি, ঠিক আছে। কোণ কিন্তু আমরা যে হিসাব করতেছি সেটা কিন্তু 6 নিউটনের সাথে হিসাব করতেছি, ঠিক আছে। এই জন্য 6 নিউটনকে আমরা রেফারেন্স ধরে নিয়ে কাজ করব, ঠিক আছে। মানে একটাই ভেক্টর বা একটা বলকে রেফারেন্স ধরে নিয়ে বাকি অঙ্কগুলো করতে থাকবো। তাহলে কত আসে বলো আমাদের এখান থেকে, মানটা কত আসে? 6.82। এবার এক কাজ করো, 1 নাম্বার বর্গ প্লাস 2 নাম্বার করো তো দেখি কি আসে। 1 নাম্বারকে বর্গ করব, 2 নাম্বারকে বর্গ করে যোগ করব, তাহলে কত আসে? আর স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল টু 11.9 স্কয়ার প্লাস 6.82 তার উপর কত স্কয়ার। তারপর দেখো পরের লাইনে এখান থেকে আর স্কয়ার কমন নেওয়া যায়, উপপক্ষ থেকে আর স্কয়ার কমন নেওয়া যায়, তাহলে শুধু আর স্কয়ার ইকুয়াল টু আসে, আর ইকুয়াল টু চলে আসে, তাহলে আর এর মানটা খুব সহজে বের হয়ে যায়। কত আসে বের করে বলো আমাকে, ঝটপট ঝটপট, আমার হাতে সময় নাই, আবার এই যে 40 মিনিট হয়ে গেছে, লাইন কেটে যাবে। আমি আরেকটা অঙ্ক করাবো। কত হয়েছে? 13.72। যাই হোক, এত নিউটন, ঠিক আছে। এবার তোমাকে থিটার মানটা বের করতে হবে। দেখো থিটার মানটা খুব সহজে বের হবে। তুমি 2 ভাগ 1 করো, 2 ভাগ যদি 1 করো, তাহলে আমাদের উপরে আসলে কত? আর সাইন থিটা ডিভাইডেড বাই হলো কত? আর cos থিটা ইকুয়াল টু, এটার মান হলো 6.82 আর এটার মান আসলে কত? 11.9। তাহলে এখান থেকে দেখো এই আর আর কাটা না, সাইন বাই করলে কত আসে? tan থিটা, থিটা ইজ ইকুয়ালস টু সামথিং, তার মানে ছিল থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স সামথিং, ঠিক আছে। এই যে লব্ধির মানটা খুব সহজে বের হয়ে যায়, উপাংশ সূত্র খালি দুটো লাইন, আমাদের একটা আর সাইন থিটা আর cos থিটা, তারপর বাকি অঙ্ক খুব ঝটপট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা হবে না হবে না হবে না, জায়গা নেই। হয়েছে কি তোমাদের? অ্যান্সারটা তোমরা বের করে নিও, আর একটা অঙ্ক আছে করি দেখি, চলো। এই সেম টাইপ একটা অঙ্ক করে তো অতটা ক্লিয়ার পাওয়া যাবে না আইডিয়া। ঠিক আছে, কোন কিন্তু সব দেওয়া থাকবে না, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আমাদের কোন কিন্তু সব দেওয়া থাকবে না, ছবি দেখে বুঝতে হবে, ছবি দেখে বোঝা যাচ্ছে। এর কোন কত? তাহলে এখানে 90 ডিগ্রি, তাহলে 90 সাথে এটা যোগ করলে 150 ডিগ্রি,
এর পুরো কোণটা হলো কত 180 ডিগ্রি, তার সাথে কত 30 যোগ করলে হলো কত 210 ডিগ্রি। ঠিক আছে, ছবি দেখে বুঝতে হবে, কোণ কিন্তু সব দেওয়া থাকবে না। ঠিক আছে, এটা করো দেখি। আমাদের তাহলে কি নিতে হবে, ফার্স্টে অঙ্ক করতে হবে, একটা লব্ধি নিতে হবে, তাই না? লব্ধি ধরে নিবা কত, অবশ্যই অবশ্যই এক্স অক্ষের সাথে ধরে নিবা, হিসাব করতে তোমার সুবিধা হবে। ঠিক আছে, অন্যদিকে নিও না, তাহলে তোমার নিজের উল্টা উল্টা গুণ হবে। তাহলে আমরা কি বলবো, 100 নিউটন বল, 100 নিউটনের সাথে ধরি 100 নিউটন বলের সাথে থিটা ডিগ্রি কোণ করে লব্ধি আর ক্রিয়াশীল, এটা গতবার লিখে দিলাম। তারপর বলবো কি, 100 নিউটন বল বরাবর, 100 নিউটন বল বরাবর অনুভূমিক উপাংশ, অনুভূমিক, আগে অনুভূমিক উপাংশ। ঠিক আছে, আচ্ছা তাহলে কত হবে আমাদের মানগুলো যদি লিখি, আমরা এক এক করে যদি মানগুলো লিখি, তাহলে প্রথম হবে কত আর cos থিটা। ঠিক আছে, আর এর সাথে cos থিটা, তারপর হলো ফার্স্ট বল হলো কত 100, 100 cos কত 100 বরাবর ধরে নিছো, তাহলে 100 সাথে 100 কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 0 ডিগ্রি প্লাস। এবার আসলে 50, একটার পর একটা বল নিবা, 50 cos কত হবে, কোণ কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে দেখো, তোমরা দেখো 100 এবং কত 50 মধ্যবর্তী কোণ হলো কত 90 প্লাস, তারপর হলো 60, 60 cos, দেখো এখান থেকে এই পুরো কোণটা হলো 90, তার সাথে হলো 60, কারণ সবসময় এইটার সাথে আমাদের কোণ নিতে হবে। তাহলে 150 প্লাস 50, এই পুরো কোণটা হলো কত আমাদের 180, তার সাথে 30 যোগ করলে আসে হলো কত 210। দেখো এখান থেকে মান বের করে দেখো কত আসে, সেটা হলো কত 1 নাম্বার। তারপর নিবা হলো উলম্ব, এরপরে লাইনে লিখবা হলো কত উলম্ব, উলম্ব। ঠিক আছে, উলম্ব হলে কত হবে, আর sin থিটা ইকুয়ালস টু 100 sin, কিছু করতে হবে না, উলম্বের জন্য কিছু করতে হবে না, যা আছে ওই লাইন খালি কি করবা, sin cos বসাবা, cos এর জায়গায় কি বসবে, sin বসবে, 60 sin 150 ডিগ্রি প্লাস 50 sin 210 ইকুয়াল টু যা আসবে সেটা হলো কত 2 নাম্বার। কত আসে, কত আসে মানগুলো বলো একটু, সময় নাই, 2-3 মিনিট আছে, হঠাৎ করে কেটে যাবে। কি ব্যাপার, কারোর ক্যালকুলেটর নাই, এটা কিন্তু খুব খারাপ জিনিস, আমাকে এতবার বলতে হবে কেন? তোমরা তো নিজেরা, অন্য কেউ আছে তা ঝটপট খালি বলবা, ক্যালকুলেটর ইনপুট দিবার মান বলবা, একজনই দেখি কথা বলে আর বাকিরা বলে না, এটা তো খুব খারাপ জিনিস। 4.74 তাই না, 4.74, আর এখানে বলো 55 না, হ্যাঁ ঠিক আছে, এরকমই একটা মান আসবে, আমি তো আন্দাজে দিছি তো, 55 না। তারপর এখন কি বের করতে হবে, আর এর মান বের করতে হবে, ওই সেম প্রসিডিউর, 1 নাম্বারকে বর্গ প্লাস 2 নাম্বারকে করবা। ঠিক আছে, তাহলে এখন এটা কত আসবে, আর স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল টু 4.74 তার উপর স্কয়ার প্লাস 55 তার উপর কত স্কয়ার। এখান থেকে ক্যালকুলেট করলে আমরা আর এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, এখান থেকে কমন নিবা, পরের লাইনে এখান থেকে যদি আর কমন নাও, তাহলে আর বাদ গেল, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে আর ইজ ইকুয়াল টু সামথিং কিছু একটা আসে। তাহলে দেখছো আমাদের লব্ধিগুলো যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে খুব সহজেই কিন্তু হয়ে যায়। আর তোমাদের ওই যে শর্টকাট সূত্র দিছিলাম না নৌকা এবং নদীর অঙ্ক, ঠিক আছে, ওই শর্টকাট সূত্রগুলো এইভাবে এই সূত্র দিয়ে প্রমাণগুলো করা হয়েছে। ঠিক আছে, এই জন্য আমি তোমাদের বলছিলাম ওই শর্টকাট সূত্রটা অ্যাপ্লাই করো না। ঠিক আছে, কারণ ওটা তোমার বইয়ের ভিতরই পড়ে না, তোমরা কেন অ্যাপ্লাই করে করবা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এরপর দেখো আমাদের যদি 2 ভাগ 1 করি, 2 নম্বর ভাগ যদি 1 নাম্বার করি, তাহলে আমাদের আসে আর sin থিটা ডিভাইডেড বাই হলো কত আর cos থিটা ইকুয়াল টু 55 ডিভাইডেড বাই হলো কত 4.74। তাহলে এখান থেকে আর আর কাটা, তাহলে tan থিটা ইজ ইকুয়ালস টু সামথিং, সেখান থেকে থিটার মানটা সহজে বের করা যাবে। দেখছো লব্ধির মানটা বের করা এটা কত সহজ, কয়টা থাকুক 10টা 20টা 30টা, আরো যদি বল থাকে, তোমাদের সমস্যা আছে 10টা বল বা 30টা বল থাকে, এখান থেকে হয়তো আরো 2-4টা ওয়ার্ড বেশি যোগ হবে। ঠিক আছে, আর কোনো সমস্যা আছে, আর কোনো সমস্যা নেই, আর প্রতিটার কোণ তোমার দেওয়া থাকবে, খালি এভাবে বের করবা। ঠিক আছে, এই যে সূত্রটা করলাম, এই সূত্রটা খুবই কাজে লাগবে, সেকেন্ড ইয়ারে ওঠো খুবই কাজে লাগবে তোমাদের।
সেকেন্ড ইয়ারে একটা চ্যাপ্টার আছে চলতরিৎ, ওই চলতরিৎ পুরো এই 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 সূত্রগুলো ছাড়া তুমি করতে পারবে না। ঠিক আছে, এই জন্য করালাম এটা আমি, যে কারণ আমার লাগবেই কম বেশি, এখন না হলে পরে লাগবে। আর সেকেন্ড ইয়ারে একটা ম্যাথের চ্যাপ্টারই আছে এই সূত্র দিয়ে হয়, তখন আরো ডিটেলস অনেক কিছু জানবা। ঠিক আছে, আচ্ছা তো যাই হোক, আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই থাকলো। আমাদের মোটামুটি ধরতে পারো তোমাদের সিলেবাসের ভেক্টর চ্যাপ্টারের অর্ধেক প্রায় কাছাকাছি চলে গেছে আমরা শেষের দিকে। ঈদের আগে আগে দেখি আমি চেষ্টা করবো ভেক্টর চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার জন্য, কিন্তু মনে হয় না হবে। অনেক টপিক পড়াই আমি, ভেক্টর থেকে অনেক কিছু পড়াই। ঠিক আছে, আর তোমাদের বললাম তো এগুলো বেশিরভাগই তুমি বই পাবা না, তো একদম নোট খাতার মতো তোমরা করে নিবা। আর অফলাইনে এখন যদি আল্লাহ বাঁচায় করোনা ঠিক হলে, তখন আবার এই চ্যাপ্টারটা একটা হালকা রিভিশন দিতেই হবে। ঠিক আছে, আচ্ছা তো যাই হোক, তোমরা তাহলে একটু দেখো, সমস্যা হলে আমাকে জানাও, আমি সেগুলো হচ্ছিল আবার দেখি সলভ করে দিব না। যদি সমস্যা থাকে তাহলে নেক্সট ক্লাসে আবার এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফেজ।